নমস্কার, আমি অভিষেক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখিকা সুস্মিতা গোস্বামীর লেখা শেখর রুদ্র বাগচি সিরিজের আরেকটি রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, শ্বাস সন্ত্রাস ষড়যন্ত্র। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আজ সকাল থেকেই টানা বৃষ্টি পড়ছে, কিন্তু আমি রুদ্রর বাড়িতে বসে আছি। কারণ বৃষ্টি যতই হোক না কেন, রুদ্র আর আমার আড্ডা দেওয়া মিস হলে চলবে না। ভাবছেন বুঝি কাজ কারবার আজ নেই আমাদের কারোর? না না, ব্যাপারটা ঠিক তা নয়। আসলে আজ রুদ্র আর আমি দুজনেই এই প্রবল বৃষ্টির দরুন কাজ থেকে বিরতি নিয়েছি। আর তাছাড়া আমাদের রোজ এই কাজ আর রুদ্রর আবার এক্সট্রা অ্যাক্টিভিটি হিসেবে টুকটাক গোয়েন্দাগিরির চক্করে আমাদের আড্ডা দেওয়াটাই লাটে উঠে গেছে। ইরা বৌদি গেছে আমাদের দুজনের জন্য এই বৃষ্টির ওয়েদারে গরম গরম চা আর পকোড়া বানিয়ে আনতে। রুদ্র ইরার উদ্দেশ্যে বলে ওঠে, কি গো, তোমার আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি চা আর পকোড়াটা নিয়ে আসো। সুজিত আর জিভে জল ধরে রাখতে পারছে না। বলেই ফিক করে হেসে ওঠে। আর আমি ওর মাথায় গাঁটটা মেরে বলি, এই তুই এইভাবে ইরাকে বললি কেন রে? সালা মারবো এক চাটি। এই তো হয়ে এলো বলে, এই নাও। তবে যেহেতু তোমাদের একটু বেশিক্ষণ অপেক্ষা করিয়েছি, তাই আমি শুধু পকোড়া নয়, বেগুনিও ভেজে এনেছি। বেগুনির নাম শুনে রুদ্র ঠোঁট চাটতেই ইরা বলে ওঠে, খুব তো তখন নিজের বন্ধুর নামে বলছিলে তার নাকি জিভে জল ধরে রাখা সম্ভব হচ্ছে না, তা এখন নিজে কি করছো? হ্যাঁ, রুদ্র আর আমি দুজনেই এবার ইরার কথা শুনে হেসে উঠি। ইরা বলে, আচ্ছা হয়েছে হয়েছে, তোমরা এবার খেতে শুরু করো, না হলে এগুলো ঠান্ডা হয়ে যাবে তো। কেন, তুমি খাবে না? হ্যাঁ খাবো, তবে মামিমা ফোন করেছিল বুঝলে, বলল খুব দরকারি কি কথা আছে। গলার আওয়াজটা শুনে কেমন যেন লাগলো। আমি তখন এগুলো বানাচ্ছিলাম বলে আর কথা বলতে পারিনি, তাই এখন একবার ফোন করেই আসছি। তোমার সেই দূর সম্পর্কের মামিমা? হ্যাঁ উনি। যাই হোক, তোমরা খেতে শুরু করো, আমি কথা বলেই আসছি। ইরা চলে যায় আর আমরা দুই বন্ধু মিলে নিজেদের আড্ডায় মশগুল হয়ে যাই। কিছুক্ষণ পর আমাদের কথোপকথনের মাঝে ইরা দেখি খুব গম্ভীর আর থমথমে মুখ নিয়ে ফিরে আসে। চোখটাও ছলছল করছে। সেই দেখে রুদ্র বলল, কি গো, মুখটা অমন লাগছে কেন? মামিমা কি বললেন? মামিমা খুব ব্যাড নিউজ দিল একটা। মামা নাকি। কি হয়েছে মামার? মামা নাকি মারা গেছে। কি বলছো? কি কিভাবে হলো এসব? ডাক্তার তো বলছে অ্যাস্থমা অ্যাটাক। অ্যাস্থমা অ্যাটাক? হঠাৎ করে এমন হলো? রবিবার রাতে নাকি মামিমা, বিল্টু আর ববিতা কেউই বাড়ি ছিল না। মামিমা গেছিল বাপের বাড়িতে, আর বিল্টু ববিতাকে তো জানোই, বন্ধু বান্ধবদের সাথে নাইট আউট করার স্বভাব রাত জেগে। তো সেই রাতে মামা বাড়িতে একাই ছিল। পরদিন সকালে মামিমা ফিরে বাড়ির দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া শব্দ পায়নি। তারপর আশপাশের লোকজনদের ডেকে তখন সকলে মিলে দরজা ভেঙে দেখে যে মামা মেঝেতে শুয়ে আছে। তাই দেখে স্বভাবতই ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে পরীক্ষা করে জানান যে মামা অ্যাস্থমা অ্যাটাকে মারা গেছে। আমি আর রুদ্র দুজনেই এই খবর শুনে স্তম্ভিত হয়ে যাই। হঠাৎ করে ইরা একই দুঃসংবাদ শোনালো। বলছি শোনো না, তোমরা দুজন একটু চলো না গো আমার সাথে মামাদের বাড়ি। কে জানে
ওরা এখন কি অবস্থায় আছে? হ্যাঁ হ্যাঁ, কেন যাব না, অবশ্যই যাব। এরকম একটা খারাপ সময় আমাদের তো উচিত ওদের পাশে দাঁড়ানো। তুমি তৈরি হয়ে নাও। সুজিত, তুই একটু বস, আমিও তৈরি হয়ে আসি, আমাদের বেরোতে হবে। বৃষ্টির ওয়েদারের সব মাধুর্য যেন চোখের পলকে উড়ে গেল। আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম। অবিরাম বৃষ্টির ধারা গায়ে মেখে আমরা তিনজন প্রথমে বাস ভ্রমণ করার পর ছাতার নিচে এবং গ্রাম্য রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইরার মামা বাড়িতে। বাড়িটা ছিল 3 তলা। মামা একজন কর্পোরেট জগতের মানুষ ছিলেন, তাই অবস্থা প্রতিপত্তি খুব ভালো অবস্থাতেই ছিল। বাড়ির গেটের সামনে দাঁড়াতেই ইরার পা থমকে যায়। মুখে তার সেই রং নেই, চোখ দুটো অবশ, কপাল জোড়া চিন্তায় কুঁচকে গেছে। রুদ্র ওর কাঁধে হাত রেখে বলে, ইরা, প্লিজ ভেঙে পড়ো না। তুমি যদি নিজেকে না সামলাও তাহলে মামিমা আর বিল্টু ববিতাকে কিভাবে সামলাবে? ভেতরে পা রাখতেই আমরা শুনতে পেলাম বিলাপের আওয়াজ। ডান দিকে বসার ঘর, মেঝের উপর সাদা চাদরে ঢাকা মামার মৃতদেহ। ওনার পাশে হাঁটু গেড়ে বসে কাঁদছে আমাদের মামিমা। তার মুখ খালি অশ্রু নয়, যেন আতঙ্কেও অবশ। এক কোণে মাথা নিচু করে বসে আছে বিল্টু, পাশে বসা ববিতা, চোখ টকটকে লাল। ঘর জুড়ে থমথমে নিস্তব্ধতা, শুধুই কান্নার গর্জন। ইরা ছুটে গিয়ে মামিমার পাশে বসে পড়ে আর তার কাঁধে হাত রেখে বলে, মামিমা, আমি এসে গেছি। কি করে এসব হয়ে গেল মামিমা? মামিমা ইরাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠেন এবং বলেন, দেখ ইরা, দেখ ও আমাদের কিভাবে ফেলে রেখে চলে গেল রে। ওরে ওরে, আমি তো বাড়িতেও ছিলাম না রে। বাড়িতে থাকলে আজ এই দশাটা আমাকে দেখতে হতো না। বাড়িতে থাকলে মানুষটাকে হয়তো বাঁচাতে পারতাম। ঈশ্বর, তুমি আমার কি সর্বনাশ করলে, ঈশ্বর কি করলে। এদিকে ইরার মামা অর্থাৎ দেবরাজ সেনগুপ্তর দেহটার দিকে তাকিয়েই আমার বুকটায় কেমন যেন মোচড় দিল। মুখটা সাদা, ঠোঁটের কিনারা নীলচে, কিন্তু ভেতরে কি যেন এক অস্বস্তি রয়ে গেল। ঠিক যেন ঘুমিয়ে পড়া একটা শরীর নয়, বরং ঠিক সেই সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা একজন মাঝবয়সী ভদ্রলোক, সাদা পাঞ্জাবি আর সোনালি ফ্রেমের চশমা পরা, সামনে এগিয়ে এলো। নমস্কার, আমি ডক্টর নীলাব্জ সেন, দেবরাজবাবুর পারিবারিক চিকিৎসক। সেনগুপ্তবাবুর এইরকম একটা দুর্ঘটনা শুনে এখানে এসেছিলাম ওনার প্রাইমারি চেক আপ করে ডেথ সার্টিফিকেট প্রসেস করতে। কিন্তু আমি এখান থেকে যেতে পারছিলাম না, কারণ ওনারা এতটাই ভেঙে পড়েছেন। মানে যাক, আপনারা এসেছেন, এবার আমাকে এগোতে হবে। রুদ্র সঙ্গে সঙ্গে ওনার কাছে গিয়ে বলে, আচ্ছা ডক্টর সেন, আপনি এটাকে অ্যাস্থমা অ্যাটাক বলে ডেথ সার্টিফাই করছেন? ডাক্তার একটু অবাক হয়ে তাকালেন রুদ্রর দিকে, তারপর বললেন, হ্যাঁ, কারণ উনি বহুদিন ধরেই অ্যাজমার রোগী ছিলেন, ওষুধ খেতেন আর নিয়মিত ইনহেলারও নিতেন। পরিবারের কথা এবং ওনার এইরকম অবস্থায় সন্দেহ তো কিছু দেখছি না। কেন বলুন তো? আর তাছাড়া আপনি কে হন ওনার, মানে আমি একটু জানতে পারি? নমস্কার, আমি রুদ্র, শেখর রুদ্র বাগচি। আমার মামার শ্বশুর হন উনি, অর্থাৎ ইরাবতী, মানে আমার সহধর্মিনীর মামা। শেখর রুদ্র বাগচি, মানে আপনি? ও
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনার নাম তো বেশ শুনেছি। আপনি তো একজন ক্রাইম অ্যানালিস্ট এবং ওই ইনফর্মাল ইনভেস্টিগেটর, তাই না? এরপর ডক্টর সেন আমার দিকে তাকিয়ে বললেন, আরে আপনি তো মনে হয় সেই বিখ্যাত লেখক সুজিত বন্দ্যোপাধ্যায়। আমিও হাত জোর করে নমস্কার জানিয়ে সম্মত প্রতিক্রিয়া দেখাই। এবার রুদ্র বলে, হ্যাঁ, ওই টুকটাক কিছু কেস নিয়ে কাজ করেছি বলতে পারেন। এখনো সরকারিভাবে নয়, তবে অভিজ্ঞতা কিছু আছে। হ্যাঁ, সে নয় ঠিক আছে, কিন্তু আপনি আমাকে হঠাৎ করে আস্থমা অ্যাটাকের সার্টিফাই করা নিয়ে প্রশ্ন করলেন কেন? রুদ্র এরপর ইরাকে বলে সে যেন মামিমা, ববিতা আর বিল্টুকে এই ঘর থেকে নিয়ে যায়, কারণ ডক্টর সেনের সাথে ওর কিছু দরকারি কথা আছে। ইরা রুদ্রর কথা অনুযায়ী ওদেরকে ওই ঘরে নিয়ে যেতে গেলে মামিমা ডুকরে কেঁদে মামার মৃতদেহ আঁকড়ে ধরে বলতে থাকেন, কেন আমাকে ওর কাছ থেকে সরিয়ে দিচ্ছিস তোরা? না না না, আমি কোথাও যাব না, কোথাও না, আমি এখানেই থাকবো, কিছুতেই আমি এখান থেকে উঠবো না। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো মামিমা, ওদের কিছু কাজ আছে এখানে। প্লিজ মামিমা, এমন করো না তুমি। লক্ষ্মীটি, একটু চলো, ওই ঘরে চলো। কি কাজ আছে এখানে ওদের? আমি তোদের কারো কথা শুনবো না, কারণ না। আমি ববিতা আর বিল্টুকে এবার আলাদাভাবে বোঝাই। ওদের বোঝানোর পর ওরা মামিমাকে কিছুটা হলেও শান্ত করে, আর তারপর ইরা, ববিতা এবং বিল্টু মামিমাকে ওখান থেকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায়। ওরা যাওয়ার সময় রুদ্র বলে, এরা তুমি ওনাদেরকে নিয়ে একটু আশেপাশেই থেকো, কারণ যদি তোমাদের দরকার পড়ে তাহলে কিন্তু আমি ডাকবো তোমাদের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের দরকার পড়লে তুমি ডেকে নিও, আমরা পাশের ঘরেই আছি। ওনারা চলে যাওয়ার পর রুদ্র আমাকে এবং ডক্টর নীলাব্জ সেনকে আশ্বস্ত করে মৃতদেহের উপর সামান্য একটু ঝুঁকে বলে, ডক্টর সেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেবরাজ মামার ঠোঁটের রং যথেষ্ট গাঢ়, মুখে হালকা ফেনা রয়েছে। এইটা কিন্তু কোনো সাধারণ অ্যাস্থমা অ্যাটাকে হয় না। অধিকাংশ ক্ষেত্রে শুধু সায়ানোসিস আর ব্রঙ্কেল ব্লকেজ থাকে, কিন্তু মুখের কোণে ফেনা একটু অস্বাভাবিক না? ডক্টর সেন যেন একটু থমকে গেলেন, তারপর বললেন, শ্বাস নিতে না পারলে মানে কিছুটা কাশির চোটে। এতটা বলে থেমে গিয়ে উনি আবার বলেন, কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু সময়, হয়তো এক্ষেত্রেও তাই হয়েছে। মানে রুদ্র এবার কণ্ঠে দৃঢ়তা এনে বলে, কিছু কিছু সময় এটা হতেও পারে, আবার নাও হতে পারে। আপনি কি জানেন উনি কোন ইনহেলার নিতেন, আর সেই ইনহেলারটা কোথায়? ওটা হয়তো মামিমা অথবা ববিতা বা বিল্টু বলতে পারবে। তবে এখন মামিমাকে ডাকিস না, ববিতা বা বিল্টুকে ডেকে জিজ্ঞেস করে নে। ঠিকই বলেছিস। তারপর রুদ্র ইরাকে ডেকে ববিতাকে এই ঘরে পাঠিয়ে দিতে বলে। ববিতা এই ঘরে এলে রুদ্র ববিতাকে জিজ্ঞেস করে, ববিতা, তোমার বাবা কোন ইনহেলার ব্যবহার করতেন, আর ইনহেলারটা কোথায়? একটু দেবে আমাকে? আমি তো এসে দেখলাম ঘরের টেবিলে পড়েছিল ইনহেলারটা, নীল রঙের একটা ইনহেলার। ওটাই তো বাবা আগাগোড়া ব্যবহার করত। বেশ বেশ, তা তুমি সেটা কি এখন এনে দিতে পারবে? আসলে আমি ইনহেলারটা একবার দেখতে চাই। দেখুন মিস্টার রুদ্র, এই মুহূর্তে পরিবারের এমন অবস্থায় আপনার অহেতুক সন্দেহের বশে। রুদ্র ওনাকে মাঝখানে থামিয়ে দিয়ে বলে, ডাক্তারবাবু, অহেতুক সন্দেহ নয়। আমার এই সন্দেহ করার পেছনে যথেষ্ট কারণ আছে। আমি দুঃখিত যদি আমার কথা আপনার অপ্রিয় লাগে, কিন্তু একজন মৃতদেহের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। আর তার মধ্যে যদি কোনো অপরাধ লুকিয়ে থাকে, সেটাকে না খুঁজে বের করাটাই হবে বড় অন্যায়। বিশেষ করে যদি সেটা একটা ঠান্ডা মাথায় সাজানো খুন হয়। ডেথ সার্টিফিকেট দিতে পারেন, কিন্তু
আমি অনুরোধ করব ফরেন্সিক টিম না আসা পর্যন্ত দেহটা যেন এখানেই থাকে। হোয়াট? আপনি তার মানে এটা পুলিশ কেস অব্দি নিয়ে যাবেন, ফরেন্সিকে পাঠাবেন? হ্যাঁ, অবশ্যই। কারণ সন্দেহ যখন আমার হয়েছে তখন আমি এর যথাযথ বিহিত চাই। বেশ, ঠিক আছে, তবে তাই হোক। আপনি যদি চান আমি থানায় জানিয়ে রাখছি, তবে আমি এখনো বলছি এটা ওই সম্ভবত আস্থমা সংক্রান্ত মৃত্যু। ঠিক আছে, অসুবিধার তো কিছু নেই। আমি ঠিকও হতে পারি, আবার ভুলও হতে পারি। এবার বাকিটা পুরোপুরি নির্ভর করছে পোস্টমর্টেম রিপোর্টের উপর। পুলিশ বা ফরেন্সিক এক্সপার্টকে জানাতে তো কোনো ক্ষতি নেই, তাই না? রুদ্র এক পা পিছিয়ে এসে আমাকে চোখের ইশারা করল। আমি বুঝে নিলাম যে ও সন্দেহজনক আরো গভীর কিছু দেখেছে। হয়তো এ মৃত্যুটা সত্যিই স্রেফ প্রকৃতির খেয়ালে নয়, বরং কারো সাজানো প্রক্রিয়ার ফল। সব সঠিক সময়ের অপেক্ষা। বৃষ্টি তখনও একটু থেমে থেমে পড়ছিল। বাইরে কুয়াশা আর ভেজা বাতাসের গন্ধ, আর ভেতরে নিঃশব্দ অস্থিরতা। আমি এক কোণে দাঁড়িয়ে পরিস্থিতিটা বুঝে নিতে চেষ্টা করছিলাম, আর রুদ্র যেন নিঃশব্দে পুরো ঘরটা স্ক্যান করছিল নিজের মতো করে। তারপরই ববিতা ফিরে এলো সেই নীল ইনহেলারটা হাতে করে, প্লাস্টিকের খাপে রাখা, দেখতে একেবারে সাধারণ। রুদ্র সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে। তারপর ইনহেলারটা ভালো করে কানের কাছে নিয়ে ঝাঁকিয়ে কিছু শোনার এবং শুনে কিছু বোঝার চেষ্টা করে। এবারও ডক্টর সেনকে উদ্দেশ্য করে বলে, ডক্টর সেন, এই ইনহেলারের ব্যারেলে সামান্য একটা দাগ আছে, লক্ষ্য করেছেন? কেউ চেপে ধরলে যেমন হয়, ঠিক সেরকম ধরনের চেপে দেওয়ার দাগ, আর নিচে একটা আঠার চিহ্ন। মনে হচ্ছে কিছু একটা খুলে আবার সেঁটে দেওয়া হয়েছে। ডক্টর সেন এবার এগিয়ে এসে বেশ কৌতূহল নিয়ে ভালো করে ইনহেলারটা দেখে বুঝতে পারেন রুদ্রর কথা এক বর্ণ ভুল নয়। তাই বেশ সন্দিহান সুরে বলে ওঠেন, মিস্টার রুদ্র, আপনি এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন? দেখুন ডাক্তারবাবু, আপনি নিজেই বলেছেন উনি নিয়মিত ইনহেলার ব্যবহার করতেন। তাহলে এটা যদি তার নিজের ইনহেলার হয়, সেটার কভার বদলানো বা ভিতরের কিছু মডিফাই করার কোনো কারণ নেই। আর যদি কেউ তার ইনহেলার বদলে দেয়, তাহলে সেটার মানে বুঝতেই পারছেন। মিস্টার রুদ্র, আপনি কি তাহলে নিশ্চিতভাবে এটাই বলতে চাইছেন কেউ ইচ্ছাকৃতভাবে ওনার ইনহেলারে কিছু মিশিয়েছে, তাই ইনহেলারটার বাইরের দিকে এই ছোট ছোট পরিবর্তনগুলো দেখা যাচ্ছে, তাই তো? এটাই প্রাথমিক ধারণা, যেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্তত চোখের আড়াল হয়ে যাওয়া খুঁটিনাটি এই সমস্ত অবস্থা থেকে তাই বোঝা যাচ্ছে। আর ইনহেলারের বাহ্যিক পরিবর্তন দেখে যদি ধরেও নিই এতে কিছু মেশানো হয়েছে, তাহলে সেটা হতে পারে এমন কিছু যা অ্যাস্থমা রোগীর জন্য প্রাণঘাতী। যেমন একটা নন সিলেক্টিভ বেটা ব্লকার, এটা শ্বাসনালীর পেশিকে সংকুচিত করে দেয়। অ্যাস্থমা অ্যাটাকের সময় ওটা ইনহেল করলে মৃত্যু নিশ্চিত, আর শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন থাকে না, অর্থাৎ ঠান্ডা মস্তিষ্কে একটা নিখুঁত খুন। আমি আর ডক্টর সেন চুপচাপ রুদ্রর কথাগুলো শুনছি, তবে মনে মনে ভাবছি যদি সত্যি এরকম কিছু হয় তাহলে কে করলো এই কাজটা, আর তার চেয়েও বড় ব্যাপার পরিবারের বাকিরা এবং বিশেষ করে ইরা এই খুনের ব্যাপারটাকে কিভাবে মেনে নেবে। যাই হোক, যা হয় দেখা যাবে, এই ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। তবে ডাক্তারবাবু এবার গম্ভীর গলায় বললেন, আপনি যা যা বলছেন তার পেছনে যথেষ্ট কারণ আমি দেখতে পাচ্ছি। সত্যি বলতে আমি এতটা খতিয়ে ভেবে দেখিনি, যদিও আমার কাজের মধ্যে এটা পড়ে না। একজন অ্যাস্থমা পেশেন্টের মৃত্যুর পেছনে যে এই ছোটখাটো কারণ আমার চোখের আড়ালে থাকতে পারে আমি সত্যি ভাবতে পারিনি। যাই হোক, এই ইনহেলারটা আমি ফরেন্সিকে পাঠাবো, তার আগে পুলিশের কাছে জানাতে হবে। আমি ব্যবস্থা নিচ্ছি, একটু সময় লাগবে। আর তাছাড়া মামার পরিবারের সকলকেও এবার
এই ব্যাপারটা সম্পর্কে জানানো দরকার। যদি সত্যি এখানে অসঙ্গত কিছু থেকে থাকে তাহলে এটার তদন্ত তো করতেই হবে। এই বলে রুদ্র ফের ইরাকে ডাকে। কি হয়েছে? বলছি তুমি একবার ববিতা আর বিল্টুকে ডাকো তো, দরকার আছে। আর মামিমাকে? ডাকতে পারো, মামিমারও জানা দরকার বিষয়টা। সবটা জানা দরকার মানে? আসলে আমার ধারণা মামা অ্যাস্থমা অ্যাটাকে মারা যাননি, বরং খুন হয়েছেন। হ্যাঁ, সে কি গো, কি বলছো তুমি? মামা খুন হয়েছে? কে খুন করেছে মামাকে? আর কিভাবে খুন করেছে? কেনই বা খুন করেছে? এখনই উত্তেজিত হয়েও না ইরা। দেখো, এটা এখনো পর্যন্ত আমার ধারণা। ডক্টর সেন প্রাইমারি ভাবে দেখে যতটুকু বলেছেন সেটাও হতে পারে, কিন্তু কিছু অসঙ্গত কারণের জন্য পোস্টমর্টেম করানোর কথা ভেবেছি। কারণ যেটা এখানে ঘরে বসে বের হওয়া সম্ভব নয় সেটা ফরেন্সিকেই বেরোবে। তবে তার আগে কিছু জিনিস মামিমাদের জানানো ও তাদের থেকে কিছু তথ্য জানার দরকার আছে। এছাড়া পুলিশকেও খবর দেওয়া হচ্ছে। ইরা ওদের সকলকে পাশের ঘর থেকে ডেকে নিয়ে আসে এই ঘরে। মামিমা ক্রমাগত কান্নাকাটি করতে করতে বিলাপ করে যাচ্ছেন। তুমি কোথায় চলে গেলে গো? একা একা কেন চলে গেলে তুমি? আমাকে নিয়ে যেতে পারলে না তোমার সাথে? ভগবান, ভগবান, তুমি এটা কি করলে? কেন তুমি ওকে নিয়ে গেলে আমার থেকে? ইরা এবং আমাদের সকলের জন্যই ওনাকে শান্ত করা খুবই মুশকিল হয়ে উঠেছিল। তবুও আমরা চেষ্টা করছিলাম যাতে কিছুটা হলেও মামিমাকে শান্ত করা যায়। রুদ্র আর আমি একে অপরের দিকে বারবার তাকিয়ে এটা ভাবছিলাম যে মামিমাকে এই খুনের ব্যাপারে বলবো কিভাবে। আর যদি বাইচান্স এটা সত্যি না হয় তখন যেমন বিপদ তেমন সত্যি হলেও মামিমার উপর একটা খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। যাই হোক, তবুও রুদ্র ধীর স্বরে কথা বলা শুরু করলো। মামিমা, আপনি একটু শান্ত হন প্লিজ। কি করে তোমরা আমাকে শান্ত হতে বলছো বাবা? হ্যাঁ, তোমরা কি আমার মনের অবস্থা বুঝতে পারছো না? আমি যদি গতকাল বাপের বাড়ি না যেতাম তাহলে হয়তো আজকের দিনটা আমাকে দেখতে হতো না। আমার ওই কুলাঙ্গার দুটো ছেলে মেয়ে যাদের রাত বেড়েতে বাড়ির বাইরে না থাকলে ওদের দিন যায় না, এরাও যদি কেউ বাড়িতে থাকতো তাহলে হয়তো আমার কপালটা এভাবে পুড়তো না। ঈশ্বর, কেন তুমি আমাকে তুলে নিলে না? ঈশ্বর, এভাবে কেন তুমি আমার কাছ থেকে ওকে কেড়ে নিলে? এই শেষের কথাটাকেই রুদ্র আসল কথা বলার হাতিয়ার হিসেবে ব্যবহার করল। মামিমা, মামাকে ঈশ্বরের কেড়ে নেওয়ার কথা হয়তো ছিল না, কিন্তু কোনো কারণে বা কারোর জন্য হয়তো কেড়ে নেওয়া হয়েছে। মানে কি বলতে চাইছো তুমি? মামিমা, মামার মৃত্যুটা হয়তো স্বাভাবিক নয়। মামা হয়তো খুন হয়েছেন। মামিমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় কথাটা শুনে। অস্ফুটে বলে ওঠে, না না বাবা, এ হতে পারে না, এ হতে পারে না। এ কি করে হবে? কে আমাদের এই সর্বনাশ করবে? হ্যাঁ, তা তো বলতে পারছি না মামিমা, তবে আমার সন্দেহ ব্যাপারটা স্বাভাবিক নয়। পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং পোস্টমর্টেমের জন্য বডিটা পাঠানো হবে। মামিমা, ববিতা আর বিল্টু তিনজনের কেউই যেন কিছু মেনে নিতে পারছে না, কিন্তু কাজ থামিয়ে রাখলে তো হবে না। রুদ্র ধীরে ধীরে জিজ্ঞাসাবাদ শুরু করে। মামিমা, একটু মনে করে বলুন তো,
গতকাল আপনি কখন বাপের বাড়ি গিয়েছিলেন আর ওনার সাথে শেষ কখন কথা হয়েছিল? সকালেই বা কখন দেখলেন এসব, আর কি অবস্থায় দেখেছিলেন? গতকাল আমি সকালের সব কাজকর্ম করে ওর খাবার দাবার সব তৈরি করে দিয়ে দুপুরের দিকে বেরিয়েছিলাম। রাত্রেবেলা ঠিক 10টায় ফোনে কথা হয় আমাদের। আমি বেশি রাত করে খেতে বারণ করি, আর তাছাড়া বাড়িতে তো কেউ নেই, একা একা রাত জেগেই বা কি করবে। বিল্টু আর ববিতাও তো বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিল। গোটা বাড়িতে মানুষটা একাই ছিল। সকালবেলায় ওকে আবার আমি 8টার সময় ফোন করি, কারণ 9টার সময় ও অফিসে বেরোয়। কিন্তু পরপর কয়েকবার ফোন করার পরেও বেঁচে বেঁচে ফোন কেটে যায়। আমার মনের মধ্যে দুশ্চিন্তা শুরু হতেই আমি ছেলে মেয়ে দুজনকেই ফোন করি। জানতে পারি ওরা তখনও বাড়ি যায়নি। আমি ওদেরকে বলি ওদের বাবাকে ফোন করতে, কিন্তু ওরাও জানায় ওরা ওদের ফোনও নাকি রিসিভ করেনি। আমার মাথা তখন কাজ করছিল না বাবা। আমি সব কাজ ফেলে রেখে বেলা 12টা নাগাদ বাড়ি চলে আসি, আর এসে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। আমি বারবার ধাক্কা দিলাম, কোনো সাড়া পেলাম না। ফোন করে শুধু ফোনের রিংটোন। তখনই আমি বুঝলাম মানুষটা ভেতরেই আছে। মনটা আমার আরো অস্থির হয়ে উঠলো। পাড়ার 2-1 লোকজনকে ডাকলাম, ওরা এসে দরজা ভাঙলো, আর ঘরে ঢুকে দেখি মেঝের উপরে। রাত 10টার সময় যখন মামার সাথে আপনার কথা হয়েছিল, তখন কি ওনার কথার মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? এরকম কিছু না বাবা, তবে হ্যাঁ, খুব তাড়া দেখছিলাম ফোন রাখার। বারবার বলছিল ঠিক আছে আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, শুয়ে পড়বো, তুমি এবার রাখো তো। মনে হয় অফিসের কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই হয়তো ওরকম করে কথা বলছিল। আচ্ছা, মামা এই কয়েক সপ্তাহ ধরে কেমন মেজাজে ছিলেন, আর ওনার অ্যাস্থমার অবস্থা কিরকম ছিল? উনি কি এর মধ্যে চেক আপে গেছিলেন? গেলে কবে গেছেন? আর অফিসে বেরোতেন কখন, বাড়ি ফিরতেন কখন? তোমার কি এতটুকু মানবিকতা নেই? হ্যাঁ, দেখছো বাড়িতে এমন একটা করুণ অবস্থা, তার মধ্যেও তোমার এই ধরনের প্রশ্ন মাথায় আসছে? বাবা রুদ্র, তুমি কি আসলে কোনো মানুষ? এরপর মামিমা সেখান থেকে চলে যায়। বিল্টু, ববিতা, ইরা এবং আমরা সকলেই চুপ করে দাঁড়িয়ে থাকি। ডক্টর নীলাব্জ সেনের প্রতিক্রিয়া ঠিক বোঝা যাচ্ছে না। আমি রুদ্রর হাত চেপে ধরে আপাতত চুপ করতে বলি। রুদ্র আমার কথা অনুযায়ী নিজের জিজ্ঞাসাবাদের পর্ব এখানেই স্থগিত রাখে। হঠাৎ বিল্টু বলে ওঠে, কিন্তু কে খুন করবে বাবাকে? আমাদের তো কেউ শত্রু ছিল না। খুনের উদ্দেশ্য সবসময় শত্রুতাই হয় না বিল্টু। অনেক সময় খুব অদ্ভুত কিছু কারণও থাকে যা আমরা সবসময় বুঝে উঠতে পারি না। আমার খুব কষ্ট হচ্ছে এটা ভেবে, জীবনের শেষ মুহূর্তটায় বাবার পাশে আমরা কেউ ছিলাম না, কেউ থাকতে পারলাম না। দেখো, যেটা হবার সেটা তো হয়েই গেছে, সেটা আর বদলানো সম্ভব নয়। এখন যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে সেটাই করতে হবে। ববিতা আর বিল্টু রুদ্রর কথায় মাথা নাড়ায়। যথাসময় পুলিশ আসে এবং রুদ্র নিজের মতো করে পুলিশের সাথে কমিউনিকেট করে গোটা ব্যাপারটাকে আইনের হাতে তুলে দেয়। আমরা সবাই অপেক্ষায় থাকি পরবর্তী ফলাফল এবং পদক্ষেপের জন্য। পুলিশকে সবকিছু বলার পর রুদ্র বলে, সবাই বলছেন এটা নিছক অ্যাস্থমা অ্যাটাক, কিন্তু আমি মামা অর্থাৎ ভিকটিমের এই ইনহেলারে একটা অদ্ভুত গন্ধ পেয়েছি, আর আমার দৃঢ় বিশ্বাস মামা এটা নিতেই মারা গেছেন। লোকাল থানার সাব ইন্সপেক্টর অরুণাভ ঘোষ গম্ভীর মুখে বলেন, ঠিক আছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফরেন্সিক টিম এখানে পাঠিয়ে দিচ্ছি। মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। আর মিস্টার বাগচি, আপনার কাছে একটা রিকোয়েস্ট, ইনহেলারটা একটু সাবধানে সযত্নে আপনার কাছে রাখবেন।
এটাও পাঠাতে হবে ফরেন্সিক টিমের কাছে। ঠিক আছে। বাড়িতে হঠাৎ পুলিশের উপস্থিতি গোটা পরিবারকে স্তব্ধ করে দিল। আশেপাশে বাড়ির কাকু কাকিমারা তো প্রায় সকাল থেকেই এখানে উপস্থিত ছিলেন, কারণ মামিমার ওই লোক ডেকে দরজা ভাঙা এবং তারপরেই মৃত্যুর ঘটনা। কিন্তু হঠাৎ করে এই বাড়ির ভেতরে পুলিশ আসায় তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কথোপকথন শুরু করেন। ওনাদের পুলিশের আশা নিয়ে কৌতূহল দেখে আমি কিছুটা বাধ্য হয়েই বলি, কাকিমা, আমরা মনে করছি মামার মৃত্যুটা স্বাভাবিক নয়। মামার ইনহেলার হয়তো বদলে দেওয়া হয়েছে, তাই জন্যই পুলিশ এসেছে, আর মৃতদেহটাও পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। এক মুহূর্ত স্তব্ধতা, তারপর যেন বিস্ফোরণ। বাবা অ্যাস্থেমায় ভুগছিল, ইনহেলার নিয়ে চলতো, এটা স্বাভাবিক একটা মৃত্যু। অথচ এখন উঠলো বাই তো কটক যাই, পুলিশ ডেকে আমাদের সবাইকে অপমান করলো। এই অপমানের চেয়ে সত্যি জানাটা জরুরি বিল্টু। যদি ভুল হয়ে থাকি প্রমাণ আসবে, আর যদি না হয়ে থাকি সেটাও তো জানা যাবে, তাই না? ঘরের পরিবেশ ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। তখনই বাড়ির পারিবারিক চিকিৎসক ডক্টর নীলাব্জ সেনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করল। ওনার মুখে উদ্বেগ স্পষ্ট। ডক্টর সেন, আপনি ওনাকে প্রথমে দেখে কি বুঝলেন? আমি তো প্রথমে সবটা স্বাভাবিক ভেবেছি, সন্দেহজনক কিছু বুঝিনি। সে কারণেই তো ডেথ সার্টিফিকেট ইস্যু করতে যাচ্ছিলেন। এই ইনহেলারটা কি আপনারই দেওয়া? হ্যাঁ, ওই ইনহেলারটা তো বহুদিন ধরেই ব্যবহার করছেন। হ্যাঁ, আমারই দেওয়া, আর ওষুধও আমি নিজে প্রেসক্রাইব করেছিলাম। আপনি কি ইনহেলারটা খুলে পরীক্ষা করেননি? ডক্টর নীলাব্জ সেনের চোখের কোণে যেন একরাশ আতঙ্ক, কপালের ভাঁজে যেন অপরাধবোধের ছায়া স্পষ্ট। উনি যেন নিজেকেই দোষী ভাবছেন। কিছু একটা বদলানো হয়েছিল বোধহয়। হ্যাঁ, তবে না, আমি ঠিক নিশ্চিত নই। ইন্সপেক্টর ঘোষের নির্দেশে অন্যান্য পুলিশ এবং কনস্টেবলরা অনেক আগে থেকেই ঘরের এদিক ওদিক সার্চ করা শুরু করে দিয়েছিল। হঠাৎ এক কনস্টেবল এসে জানায়, স্যার। হ্যাঁ বলো। আগে স্যার, দেবরাজ বাবুর ঘরের ড্রয়ারে যেখানে উনি ওষুধ রাখতেন সেখানে আমরা একই রকম দেখতে আরও একটি ইনহেলার পেয়েছি, কিন্তু সেটার গায়ে স্পষ্ট লেবেল আছে স্যালবুটামল। হ্যাঁ, এই তো এটা আমারই প্রেসক্রাইব করা। ইন্সপেক্টর ঘোষ, এটা সম্পূর্ণ নিরাপদ? মানে এটাই ওনার আসল ইনহেলার? সেটাই তো মনে হচ্ছে। মিস্টার বাগচি, আপনার সন্দেহ তার মানে ঠিকই। কেউ ওনার ওষুধ রাখার জায়গা থেকে আসল ইনহেলারটা সরিয়ে এই বিষাক্তটা রেখেছে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। এবার পোস্টমর্টমের রিপোর্ট কথা বলবে। কিছুক্ষণ পর ফরেন্সিক দল এসে সবকিছু সংগ্রহ করে নিয়ে যায়। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। ইনহেলারটাও বিশেষ পরীক্ষার জন্য আলাদা প্যাকেট করে নিয়ে যায় তারা। ততক্ষণে বাড়ির পরিবেশ আরও থমথমে হয়ে গেছে। একদিকে যেমন ভয়ের ছায়া, যদি এটা সত্যিই খুন হয়, অপরদিকে তেমনি আরেকটি কঠোর প্রশ্ন, তবে কি পরিবারেরই কেউ? দুপুর পেরিয়ে প্রায় বিকেল হয়ে গেল লাঞ্চ করতে করতে। খাবারের টেবিলে বসে কেউ কারোর সঙ্গে চোখাচোখি করতে চায় না। মামিমা চুপচাপ বসে আছেন, মুখ থমথমে। বিল্টু খাওয়া ছেড়েই উঠে গেল। ডক্টর সেন এক কোণে বসে আছেন। দুহাত জড়ো করে উনি রুদ্রকে বললেন, আমার ওপর থেকে ওদের বিশ্বাস উঠে গেল। আমি 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 নিজেকে ক্ষমা করতে পারছি না মিস্টার বাগচি, ক্ষমা করতে পারছি না। ভুল তো মানুষেরই হয়। এখন লক্ষ্য হওয়া উচিত কে এই কাজটা করলো, কি উদ্দেশ্য ছিল তার।
যাই হোক, আপনারা সাবধানে থাকবেন। কার উপরই বা বিশ্বাস করা উচিত এখন? যাই হোক, আমি এবার আসি। হ্যাঁ, দরকার পড়লে ডাকবেন। নিশ্চয়ই। বাড়ির প্রতিটি কোণে যেন নিঃশব্দ আতঙ্ক চুপচাপ বাসা বেঁধেছে, কিন্তু রুদ্রর চোখে কোনো সন্দেহ নেই, বরং দৃঢ় নিশ্চয়তা যে দেবরাজ মামার মৃত্যু স্বাভাবিক নয়, স্বাভাবিক হতে পারে না। সন্ধ্যের পর আমি আর রুদ্র মুখোমুখি বসে আছি, আর এদিকে বৃষ্টি এক নাগাড়ে পড়েই চলেছে। আমি অপেক্ষা করছি রুদ্র এই বুঝি কিছু একটা ব্যাপারে বলল আমায়, কিন্তু রুদ্র চুপচাপ আছে দেখে আমি বললাম, তুই কি কিছু ভাবছিস? ফরেন্সিক রিপোর্টটার অপেক্ষায় আছি রে সুজিত। মামিমা 12টা নাগাদ বাড়ি এসে মৃতদেহ দেখলেও ক্লিনিক্যাল ডেথ নিশ্চয়ই গতকাল রাতে মামিমার সাথে কথা বলার পর বা আজ সকালে এমন সময় হয়েছে যখন মামার প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট শুরু হয়। এখন কথা হচ্ছে, কথা বলার সময় মামার কিসের তাড়া ছিল, আর ওই তাড়াটা কি কোনোভাবে শ্বাসকষ্টেরই ছিল নাকি অন্য কোনো কারণ? এছাড়া মুখে যেরকম ফেনা আর চোখের পাতার নিচে যেরকম হালকা নীলচে ভাব দেখা যাচ্ছিল, তাতে তো পুরো স্পষ্ট মনে হচ্ছে যে রেসপিরেটরি ফেইলিয়ার হয়েছে, যেটা স্বাভাবিকভাবে অ্যাস্থমা অ্যাটাকে কখনোই হয় না। আর তাছাড়া ইনহেলারটাকেও তো স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের মতো লাগছিল না খুব একটা। লেবেলটা খুব অস্পষ্ট, কেউ যেন ইচ্ছে করে ঘষে ফেলেছে। তারপর ওই ট্যাপ খাওয়া ব্যাপারটা কিছুই মাথায় ঢুকছে না আমার। আচ্ছা, একটা কথা বল, মামার বডির উপর না হয় এমন অনেক অসঙ্গত চিহ্ন আছে যা সাধারণত অ্যাস্থমা অ্যাটাকে হয় না বলে সন্দেহ হচ্ছে, কিন্তু তুই ইনহেলারের বাইরেটা দেখেই এত সন্দেহ কেন করছিস? ভেতরটা তো জানিসই না কি আছে না আছে। সুজিত, আমি এমনি এমনি কিছু বলছি না রে। পুলিশের কাছে সব জমা দেওয়ার আগে সবার অলক্ষ্যে আমি আরো একবার ভালো করে দেখেছিলাম ইনহেলারটা, আর আলোয় ভালো করে দেখার পর কি মনে হতে ইনহেলারের ভেতরটা খুলে ফেললাম। খুলে যা দেখলাম ঠিক তাই বেরিয়ে এলো। ইনহেলারের ভেতরে কি পেলি? ইনহেলারটার নিচে যে ফ্লুইড স্টোর থাকে সেখানে গন্ধের তীব্র রাসায়নিক ভাব, সাধারণ স্যালবুটামল নয়। আর ওটা দেখেই আমার বুকে ঠেলে ওঠা সন্দেহটা আরো পোক্ত হলো। আমি পুরোপুরি বুঝলাম দিস ইজ নট আ ন্যাচারাল ডেথ, ইটস আ ড্যাম কোল্ড ব্লাডেড মার্ডার। যে জানতো মামা অ্যাস্থমা পেশেন্ট, প্রত্যেক দিন ইনহেলার নেয়, আর কিসে মামার ক্ষতি হতে পারে। সাধারণ অ্যাস্থমা অ্যাটাকে মানুষ হাইপার ভেন্টিলেট করে, দ্রুত শ্বাস নিতে চায়, চোখ মুখ ফ্যাকাশে হয় ঠিকই, কিন্তু বিষাক্ত ইনহেলার, বিশেষ করে যদি তাতে বিটা ব্লকার থাকে, তাহলে শরীরে উল্টো প্রতিক্রিয়া হতে পারে। শ্বাসনালী আরো সংকুচিত হয়ে যায়, হার্ট রেট কমে যায়। মৃতদেহে শ্বাসরোধের মতো উপসর্গ থাকতে পারে, তবে একটু ব্যতিক্রমীভাবে। তাই এটা নিঃসন্দেহে জেনে রাখ, পরিকল্পিতভাবে বিষাক্ত ইনহেলার দিয়েই মামাকে মূলত খুন করা হয়েছে। এবার বাকিটা পোস্টমর্টেম রিপোর্ট বলবে। বুঝলাম। তবে তখন প্রশ্ন দাঁড়ায় যে কে এই ইনহেলারটা ওনার ইনহেলারের জায়গায় রাখলো, আর কিভাবেই বা রাখলো? হ্যাঁ, এবার সেটা পরিবারের কেউ হতে পারে, আবার পরিবারের বাইরের কেউ হতে পারে। আর সবচেয়ে বড় কথা, মামা সেটা ব্যবহারই বা করলেন কেন? তিনি নিজে কি বুঝতেই পারেননি যে এটা ওনার ইনহেলারের মতো দেখতে হলেও আসলে ওনার ইনহেলার নয়? হয়তো এমন শ্বাসকষ্ট শুরু হয়েছিল যার কারণে খেয়াল করতে দেরি হয়ে গেছে। শ্বাসকষ্টের ওষুধে ভেজাল মেশানো গেলেও হঠাৎ করে ওঠা শ্বাসকষ্ট কিন্তু খুবই ভয়ানক। আর সে সময় সত্যি কথা বলতে হাতের ইনহেলারটা ঠিক না ভুল সেটা বোঝার উপায় থাকে না।
তাহলে এখন অপেক্ষা পোস্টমর্টেম রিপোর্টের। তবে তুই কি কাউকে সন্দেহ করেছিস এই খুনের পেছনে? সন্দেহ তো আমার সবার উপরেই হয় রে বন্ধু, কারণ ইনহেলারের মতো জিনিস প্রত্যেক অ্যাস্থেমা রোগীদের কাছে প্রাণের চেয়েও দামি। অথচ সেই প্রাণের চেয়েও দামি জিনিসটাই চেঞ্জ করে তার ভেতরে বিষ মিশিয়ে সেটা আবার সেই রোগীর কাছে পৌঁছে দেওয়া, এই কাজটা কিন্তু খুব একটা সহজে খুনির পক্ষে করা সম্ভব নয়। আর তার চেয়েও বড় কথা, তাকে সবার প্রথমে মামার গতিবিধির উপর পুরো নজরদারি রাখতে হবে, যেটা মামার খুব কাছের কেউই করবে। দেখতে দেখতে একটা দিন কেটে গেল। রুদ্রর উপর পরিবারের সকলেরই একটু মনক্ষুণ্ণ হওয়ায় কেউ সেভাবে আমার এবং রুদ্রর সাথে কথা বলেনি। পরের দিন সকালে ইন্সপেক্টর ঘোষ আর একজন কনস্টেবল পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আসেন আমাদের কাছে। ডক্টর সেন যদিও কিছুক্ষণ আগেই চলে এসেছিলেন, এবং রিপোর্টে যা লেখা ছিল তাতে পুরো পরিবারের কলিজা কেঁপে ওঠে। ইন্সপেক্টর ঘোষ রুদ্রর হাতে রিপোর্টটা দিতেই রুদ্র খাম খুলে রিপোর্টটা পড়তে শুরু করে। Salbutamol expected, but traces of propranolol found inside lungs. কি কি বলছেন কি মিস্টার বাগচি? ডক্টর নীলাব্জ সেন যেন এক ছোঁ মেরে রুদ্রর হাত থেকে রিপোর্টটা নিয়ে নিলেন। তারপর রিপোর্টটা পড়তে শুরু করলেন। ওনার কপালে বিন্দু বিন্দু জলকণা দৃশ্যমান। কি বুঝছেন ডক্টর সেন? হ্যাঁ, মানে ওই রিপোর্ট অনুযায়ী এটাই প্রমাণ হয় যে ইনহেলারে উপস্থিত ছিল একটা মৃদু নিউরোটক্সিক কম্পাউন্ড, যা ধীরে ধীরে ফুসফুসে গিয়ে শ্বাসরোধ করে এবং এবং এর দরুন মৃত্যু নিশ্চিত। এটা এটা অ্যাস্থমার কোনো সাধারণ ওষুধ নয়। এটা কেউ জেনে বুঝে ইনহেলারে মিশিয়েছে। তাহলে এটা তো প্রমাণ হয়ে গেল যে মামার মৃত্যু স্বাভাবিক নয়, এটা পরিকল্পিতভাবে করা ঠান্ডা মাথায় খুন। মিস্টার বাগচি, আপনার কথায় আমি আগেই বুঝেছিলাম যে এটা খুন ছাড়া আর কিছুই না, কিন্তু আপনি তো জানেনই প্রমাণ ছাড়া তো আমরা কিছুই বলতে পারি না। কিন্তু কিন্তু কে করবে এই কাজ, আর কেনই বা করবে? সকলে আমরা আমাদের মতো বিভিন্ন রকমের কথোপকথনে ব্যস্ত, কিন্তু রুদ্রকে দেখলাম ও খুব মন দিয়ে সমস্ত রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ওর চোখ মুখ দেখে মনে হলো ও ওর সন্দেহের বাইরেও এমন কিছু নিশ্চয়ই খুঁজে পেয়েছে যেটা হয়তো এই খুনের সমাধানের রাস্তা খুলে দিতে পারে। আমি রুদ্রর কাছে গিয়ে বলি, কি রে, কি এত দেখছিস বলতো? মামার মৃত্যু হয় রাত 11টার আশেপাশে, আর মামার ঘাড়ের পিছন দিকে একটা মহিলার চুল পাওয়া গেছে। সেটা কি এমন বড় কথা? মামিমা বা ববিতা? তোর কি মনে হয় মামিমা বা ববিতা হলে কি আমি এটা বলতাম তোকে? ফরেন্সিক টিম সকলের কিছু না কিছু স্যাম্পল নিয়ে গিয়েছিল, আর ওই চুলের সাথে মামিমার চুল বা ববিতা বিল্টুর চুলের ডিএনএ ম্যাচ করেনি। তার মানে তো এই খুনের পেছনে অন্য কোনো মহিলা আছে। মোস্ট প্রবাবলি। তবে মামিমার কাছে আমার যে প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি, সেগুলো না পাওয়া পর্যন্ত কিছুতেই কিছু বোঝা যাবে না। গতকাল রাতে যখন বাড়িতে কেউ ছিল না, তখন এই বাড়িতে অন্য কেউ এসেছিল কিনা, বা মামা অফিস থেকে কখন ফিরেছেন, ইত্যাদি ইত্যাদি সব জানতে হবে। মামিমা তো কিছু বলার মতো অবস্থাতেই নেই, যদি আবার রেগে যান। এখন আর রাগ করবে বলে মনে হয় না, বরং তদন্তেই সাহায্য করবে। এই বলে রুদ্র ইরাকে ডেকে বলে যে ও মামিমার সাথে কথা বলতে চায়। ইরা মাথা নেড়ে পাশের ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর ইরা ফিরে এসে বলে, শোনো না, মামিমা তোমার সাথে কথা বলবে বলছে। ইরার কাছ থেকে এই কথা শুনে আমি আর রুদ্র মামিমার ঘরে যাই। মামিমা আমাদের দুজনকে বসার জন্য বলেন। রুদ্র একটা চেয়ার টেনে বসে বলে, মামিমা,
আপনার শরীর টরীর খারাপ লাগছে না তো? আর শরীর যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। বলছি মামিমা, মামা যে খুন হয়েছেন তা তো আপনি বিশ্বাস করেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার মাথায় সত্যিই কিছু ঢুকছে না। মামিমা প্লিজ উত্তেজিত হবেন না। এই সময় আপনার শরীরের জন্য উত্তেজিত হওয়া একদম ভালো না। আপনি শুধু এটুকু বলুন, মামার সাথে কারোর কি কোনো ঝামেলা ছিল, বা মামার এই অ্যাস্থেমার ব্যাপারে খুব ডিপলি কারা জানতো? এছাড়া মামা কোন ইনহেলার ব্যবহার করতেন সেটা কারা জানে আপনারা ছাড়া? আমাদের এই 4 জনের সংসারের বাইরে ওর অফিস। এবারে যদি এই অফিসের বাইরে কেউ এই ব্যাপারে জেনে থাকে, তাহলে তার কথা তো সে আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। তাই তো আমি তোমাকে এটা বলতে পারলাম না বাবা। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয় মামার অফিস কলিগদের সাথে, বসের সাথে সম্পর্ক কেমন ছিল? মামা শেষের কয়েকদিন কিরকম মেজাজ নিয়ে বাড়ি ফিরতেন? সন্দেহ করার মতো সেরকম কারণ নাম নিতে পারবো না, কারণ ও আমাকে অফিসের কোনো কিছুই বলতো না। আর রোজ তো খুব খোশ মেজাজেই ফিরতো, মানে সেরকম কোনো অদ্ভুত ব্যবহার তো আমার চোখে পড়েনি। আচ্ছা, বলছি যে মামা কটা নাগাদ ফিরতেন বাড়িতে? ওই ধরো রাত 10টা, কখনো কখনো আবার 10:30টা। কথাটা শুনে আমি আর রুদ্র দুজনেই দুজনের দিকে তাকাই, কারণ আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়েছি মামা অফিস থেকে বের হতেন 8টা 8:30 নাগাদ, আর অফিস থেকে মামার বাড়ি আসতে খুব বেশি হলে 25 থেকে 30 মিনিট লাগার কথা। তাই হিসেব মতো মামার 9টার মধ্যে আসা উচিত। অথচ সে জায়গায় মামা রাত 10টা থেকে 10:30 নাগাদ, মানে প্রায় 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর বাড়ি ঢুকতেন, যেটা বাড়ির কারোর জানার মধ্যে ছিল না। অবশ্য রুদ্র আলাদাভাবে ওর বন্ধু ইন্সপেক্টর আশিসকে মামার অফিসের সমস্ত ফিমেল কলিগের চুলের স্যাম্পেল জোগাড় করতে, আর তার সাথে মামার ঘাড়ের পিছন দিকে পাওয়া ওই চুলের ডিএনএ রিপোর্ট ম্যাচ করার দায়িত্ব দিয়ে দিয়েছে। তাই এই কাজটার দায়িত্ব আমাদের ঘাড় থেকে নেমে গেছে। কিন্তু একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছিল না, একই ইনহেলার জোগাড় করে সেটার মধ্যে বিষ ভরে আসল ইনহেলারের জায়গায় রাখার মতো এত সূক্ষ্ম কাজটা কে, কখন আর কিভাবে করল? মামিমার সাথে কথা হওয়ার পর রুদ্র বলে, গতকাল রাতে মামা বাড়ি ফেরার পর আশেপাশের লোকজন কোনো অস্বাভাবিক কিছু দেখেছিল কিনা জানতে হবে। আর যেহেতু এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই এক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হবে আমাদের। কিন্তু সেদিন সারা সন্ধ্যা জুড়ে আশেপাশের অনেক মানুষজনকে এটা সেটা জিজ্ঞাসা করার পরেও আমরা সেরকম কিছুই জানতে পারি না। বরং আরও বাজে একটা ব্যাপার জানি যে ওই চুলের স্যাম্পেলের সাথে মামার অফিসের কোনো মহিলা কলিগের চুলের স্যাম্পেলই ম্যাচ করেনি। হঠাৎ করেই রুদ্রকে দেখি মন দিয়ে কি যেন দেখছে ফোনে। কি রে, এত মন দিয়ে কি দেখছিস? মামার ফোন কল রেকর্ড হাতে চলে এসেছে, যেখানে একটা নাম্বার থেকে মামাকে রোজ ফোন করা হতো, আর মামাও ফোন করত ঠিক নির্দিষ্ট একটা টাইমে, মানে ওই অফিস ছুটি হওয়ার পর আর কি। রাত 9টার দিকে নিশ্চয়ই? হ্যাঁ, ওই সামান্য আগে পরে। কিন্তু প্রতিদিনের এই বিশেষ নাম্বারটি মামা ডিলিট করে দিতেন। ইভেন যেদিন মামা মারা যান সেদিন রাত 9টাতেও মামার সাথে এই নাম্বারের ব্যক্তির কথোপকথন হয়েছে। খুনির নাম্বার নয় তো এটা? নাম্বারটার লোকেশন ট্র্যাক করতে দিয়েছি, দেখা যাক কি বেরোয়। জানিস তো, আমার কিন্তু মনে হচ্ছে না বাড়ির কেউ এই খুনের পেছনে জড়িত বলে। আমারও সেটাই মনে হয়, বুঝলি। মামিমা অত্যন্ত সহজ সরল মানুষ, আর বিল্টু ববিতাই বা কেন খুন করতে যাবে নিজের বাবাকে? এর পেছনে অন্য কেউই আছে মনে হচ্ছে। তবে এই নাম্বারটা ট্র্যাক করতে হবে। তখন রাত 8টা বাজে। আমি আর রুদ্র ঠিক করি একটু বেরোবো, এই রহস্যের জট খোলার উপাদান হিসেবে যদি কিছু পাওয়া যায়। বাড়ির বাইরে বেরিয়ে হঠাৎ করেই বাড়ির দেওয়ালে একটা বিজ্ঞাপন চোখে পড়ে।
সেই বিজ্ঞাপনটা ছিল পরিচারক নিয়োগের। এটা দেখে রুদ্র বলে, তার মানে তো এখানে কোনো কাজের লোক আসতো, কিন্তু এখন সে কোথায় তাহলে? চল তাহলে ভেতরে গিয়ে জিজ্ঞাসা করা যাক। আমরা ভেতরে গিয়ে এই কথা তুলতেই ববিতা বলে, হ্যাঁ, রামু কাকা বলে একজন কাজ করত, তবে 2 সপ্তাহ আগে কাকা কাজ ছেড়ে দিয়েছে। বলতে পারবে কোথায় থাকেন উনি? এখানে রামু কাকাকে আবার কেন দরকার? কেন কথা বাড়াচ্ছিস? তুই কি চাস না বাবার খুনি ধরা পড়ুক? কেন চাইবো না, আমি শুধু জানতে চাইলাম যে। ঠিক আছে, বুঝেছি, তুই চুপ কর এবার। ববিতার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী রুদ্র আর আমি রামু কাকার খোঁজ নেওয়া শুরু করি। কিছু সময় পর স্থানীয় লোকজন মারফত খবর পেয়েও যাই রামু কাকার। রামু কাকার বাড়ির দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক মানুষ দরজা খোলেন। আমাদের পরিচয় জানার পর ঘরের ভিতর ডেকে নিয়ে সামনে রাখা চেয়ারে বসতে বলেন। নমস্কার, আমি রুদ্র, শেখর রুদ্র বাগচি। আপনি তো মনে হয় রামু কাকা, দেবরাজবাবুর বাড়িতে কাজ করতেন? আগে হ্যাঁ বাবু, কিন্তু কেন বলুন তো? দেবরাজবাবুর বাড়িতে ওনার মৃতদেহ পাওয়া গেছে। উনি খুন হয়েছেন গত পরশু রাতে। ওমা, সে কি কাণ্ড কইছেন বাবু? কি করে হইল এসব? হায় হায়। আচ্ছা রামু কাকা, আপনি কাজ ছেড়ে দিয়েছিলেন কেন? বাড়িতে বাবু আর গিন্নিমার রোজ অল্প স্বল্প অশান্তি চলতো বাবু, কিন্তু একদিন চরম অশান্তি হয়। বাবু আমার সামনেই গিন্নিমাকে চর মারেন, আর তারপরে গিন্নিমা সেই অপমানে আমাকে কাজে আসতে বারণ করে দেন। আচ্ছা, ওনাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হতো তা কি বলতে পারবেন আপনি? আগে রাইমা বলে একজনের নাম আমি বাবুর মুখে শুনতাম মাঝে মাঝে, আর ওই নাম শুনেই গিন্নিমা রেগে যেতেন। এই রাইমাকে আপনি কি জানেন রামু কাকা? না বাবু, এটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন দেবরাজবাবুর খুনি হিসেবে? বাবু, আমি সামান্য কাজের লোক, আমি কাকেই বা সন্দেহ করব? রুদ্র আর আমি দুজনেই ফিরে আসি। রাতে খাওয়ার সময় ববিতা অনেকবার জিজ্ঞেস করে রামু কাকার সাথে আমাদের কি কথা হলো। রুদ্রর সাফ নির্দেশ ছিল কোনো কথা যেন বাড়ির কাউকে বলা না হয়। বাধ্য হয়ে বলতে হলো যে আমরা রামু কাকার বাড়ি খুঁজে পাইনি। এটা শোনার পর বিল্টুকে দেখলাম আমাদের দিকে একটু তাচ্ছিল্যের নজরেই তাকাতে। খাওয়া শেষ হলে আমি পাশের ঘরে গিয়ে রুদ্রকে বললাম, যা ভাবগতিক দেখছি এই রাইমা কে সেটার খোঁজ নিতে হবে। দাঁড়া দেখি মামার ফোনের ওই নাম্বারটা ট্রেস করে কিছু জানা গেল কিনা। হতেও পারে যে ওটা রাইমারি নাম্বার। কথাটা শেষ করতেই রুদ্রর ফোন বেজে ওঠে। ফোনে কথা বলতে বলতে দেখলাম রুদ্রর মুখে হাসির রেখা ফুটে উঠেছে। বুঝলাম কোনো পজিটিভ খবর আছে। ফোন রাখতেই ওকে বললাম, কিরে ভাই, কার ফোন ছিল রে? আশিস ফোন করেছিল রে। কি বললো? নাম্বারটা ট্রেস করতে পারলো? হ্যাঁ রে, হ্যাঁ, সন্দেহটা মিলে গেছে। ওটা রাইমারি নাম্বার। এখনই আমাদের সল্ট লেকে যেতে হবে, ওখানেই রাইমা আছে। আমি আর রুদ্র তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রাইমার বাড়ি পৌঁছালাম। কলিং বেল বাজাতেই একজন ভদ্রমহিলা দরজাটা খুললেন। আমাদের দেখে উনি বেশ অবাক হয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কারা, কাকে চাই? তার আগে বলুন, দেবরাজ সেনগুপ্তের সাথে আপনার সম্পর্ক কি? দেবরাজদার সাথে আমার কি সম্পর্ক তা আমি কাউকে বোঝাতে বাধ্য নই। 1 মিনিট, তার আগে বলুন তো আপনি কে মশাই? আর হঠাৎ দেবরাজদার কথাই বা কেন বলছেন? আমাকেই বা কিভাবে চিনলেন? ও হ্যাঁ, সরি, আমার নিজের পরিচয়টাই দেওয়া হয়নি। আমি শেখর রুদ্র বাগচি। দেবরাজবাবু আমার স্ত্রীর দূর সম্পর্কের মামা হতেন। ও আচ্ছা আচ্ছা, আপনারা ভেতরে আসুন। আমরা ভেতরে ঢুকতেই সামনে থাকা সোফায়
উনি আমাদের বসতে বললেন। তারপর হঠাৎ যেন কি মনে হতে আচমকাই বললেন, জাস্ট আ মিনিট, আপনি কি বললেন? আপনার স্ত্রী দুঃসম্পর্কের মামা হতেন? এই হতেন মানেটা কি? কি বলতে চাইছেনটা কি আপনি? আপনি একটু শান্ত হন প্রথমে। আপনি মনে হয় জানেন না, তাই না? মানেটা কি বলছেন আপনি? আমি দেখুন, আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে কি জানি না। দেবরাজ সেনগুপ্ত খুন হয়েছেন, আর ওনার ফোনে আপনার সাথে রেগুলার কল লিস্ট পাওয়া গেছে, যেটা ডিলিট করে দেওয়া হতো। হোয়াট? দেবরাজ দা খুন হয়েছে? দেবরাজ দা তুমি মরে গেলে কেন? দেবরাজ দা কি হয়ে গেল? হ্যাঁ, প্লিজ শান্ত হন আপনি। আপনাদের মধ্যে কি রকম সম্পর্ক ছিল এটা জানা আমার খুবই প্রয়োজন। আর উনি কল লিস্ট ডিলিটই বা করতেন কেন? দেবরাজ দা আমার আর আমার অসুস্থ মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। আমি ওনার ছোট বোনের মতো। ও অনাথ আশ্রমে থাকাকালীনই দেবরাজ দাই আমাকে পড়াশোনা শেখান, বড় করেন। চাকরি এবং এই বাসস্থানটা জোগাড় পর্যন্ত উনিই করে দেন। শুধু তাই নয়, আমার মাকেও উনি নিজের মায়ের মতনই মনে করে তার দেখভাল করতেন। আর প্রায় প্রতিদিন নিজের কাজ শেষ করে উনি মাঝে মাঝেই ফোন করে আমাদের সাথে কথা বলতেন। কখনো কখনো এখানে এসে সময় কাটিয়ে তারপর বাড়িও চলে গেছেন। আমি তো ভাবতে পারছি না দেবরাজ তার সাথে এত বড় একটা অন্যায় হয়ে গেল। আমি জানি আমার আর দেবরাজ তার সম্পর্ক নিয়ে সমাজ, ওনার স্ত্রী নানা রকম কথাবার্তা বলতো, কিন্তু তাই বলে মানুষটাকে খুন হতে হলো শেষ পর্যন্ত। ওর বউ মানে রেবতীদি আমাকে নিয়ে দেবরাজদার সাথে খুব অশান্তি করতো, কিন্তু বিশ্বাস করুন আমি দেবরাজদার ছোট বোন ছাড়া আর কিচ্ছু না। রাইমা চোখ মুছতে মুছতে কথা শেষ করে। আমি আর রুদ্র দুজনেই নির্বিকার। কে খুন করলো তাহলে মামাকে? কিছুতেই যে বুঝতে পারা যাচ্ছে না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি মিথ্যে কথা বলছেন না, আর আমি নিজেই এই খুনের তদন্ত করছি। পুলিশকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। আর অ্যাজ এ সাসপেক্ট আপনার চুলের স্যাম্পল আমাদের লাগবে। হ্যাঁ, অবশ্যই। এতে যদি আপনাদের তদন্তের সুবিধে হয়, তার জন্য আমি আমার চুলের স্যাম্পল কেন, আমার সাধ্য মতো সব রকম সাহায্য আমি করব। যাই হোক, রাইমার চুলের স্যাম্পল নেওয়া হয় এবং সেটা ফরেন্সিকেও পাঠানো হয়। আর এর মধ্যে রাইমার কথার সত্যতা যাচাইয়ের কাজও চলতে থাকে। তাতে রাইমা যে সত্যি কথা বলছে সেটা প্রমাণিত হয়। কিন্তু এর পরেই ঘটে যায় আমাদের সকলকে চমকে দেওয়া অপ্রত্যাশিত অবিশ্বাস্য ঘটনা। রিপোর্টে রাইমার চুলের সাথে মামার ঘাড়ের পিছন দিকে পাওয়া ওই চুলের স্যাম্পল ম্যাচ করে যায়। আর এটা দেখে আমি, রুদ্র সকলেই অবাক হয়ে যাই। ভাবি, এটা কিভাবে সম্ভব? রাইমাকে থানায় ডেকে পাঠানো হয়। রিপোর্ট শুনে রাইমা নিজেও চমকে ওঠে। উনি বলেন, কিন্তু আমি দেবরাজদাকে কেন খুন করতে যাব? এটা খুনির চক্রান্ত। খুনি আমায় ফাঁসাতে চাইছে। যেই জঘন্য কাজ করেছে সে তো চাইলে সরাসরি আমারই ক্ষতি করতে পারত, কিন্তু তা বলে দেবরাজদাকে কেন এভাবে শেষ করে দিল? কেন? রুদ্র রাইমার কথা শোনার মধ্যেই মনে মনে কি যেন একটা ভাবছে বুঝতে পারি। আমার মন বলে রুদ্র হয়তো কোনো জোরালো কিছু আন্দাজ করতে পেরেছে। আর যা ভেবেছিলাম ঠিক তাই প্রমাণিত হলো যখন রুদ্র আমাকে এবং রাইমাকে মামার বাড়িতে যেতে বলে, সাথে
ইন্সপেক্টর ঘোষ এবং কনস্টেবল, আর ওদিকে ডক্টর সেনকেও ফোন করে মামার বাড়ি আসার কথা বলে। আমরা সেখানে পৌঁছে যাই, সাথে যায় রাইমাও। আমরা পৌঁছাতেই আমাদের দেখে মামিমা অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, তোমরা কি আমার সাথে মজা করছো? হ্যাঁ, আর এই শয়তানিটাকে কেন নিয়ে এসেছো এখানে? আমায় বিধবা করে ওই শয়তানির শান্তি হয়নি, এবার আমার ছেলে মেয়েকে খেতে চলে এসেছে। চলে যা এখান থেকে, চলে যা। আমি নিয়ে এসেছি ওনাকে, যা বলার আমাকে বলুন। তার আগে আপনি সত্যি করে বলুন তো, সেদিন রাতে আপনার সাথে কথা বলার সময় কেন মামা তারা দেখাচ্ছিলেন? মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, রুদ্র এরপর একটা পারফিউমের বোতল ধরিয়ে বলে, আচ্ছা মামিমা, এই পারফিউমটাই কি আপনি মামাকে ফোনে চেক করার কথা বলছিলেন বারবার? আর সেটা চেক করাতেই মামার শ্বাসকষ্ট শুরু হয়, আর মামা তাড়াতাড়ি করে ফোন রাখতে চাইছিলেন ইনহেলার নেওয়ার জন্য। মামিমার মুখ শুকিয়ে যায়। ইরা, ববিতা, বিল্টুও বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে। শোনো রুদ্র, উল্টোপাল্টা গল্প বানিয়ে তুমি কি আমাকেই আমার স্বামীর খুনি প্রমাণ করতে চাইছো? তুমি যে এই কথাগুলো বলছো, এই কথাগুলোর কোনো প্রমাণ আছে? এই পারফিউমটা আমি এই বাড়ির পরিচারক নিয়োগের বিজ্ঞাপন দেখার সময় ঠিক আপনার ঘরের জানলার পেছনের ঝোপে দেখতে পেয়েছি, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে। আর মামার পোস্টমর্টেম রিপোর্টেও সম্পূর্ণভাবে উল্লেখ করা ছিল যে এই জাতীয় পারফিউমের গন্ধেই ওনার শ্বাসকষ্ট শুরু হয়, আর তারপরেই তিনি বিষাক্ত বিটা ব্লকার ভরা ইনহেলার নেন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান। এছাড়াও ওই নকল ইনহেলারের মধ্যেও আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আপনি ওই নকল ইনহেলারটা কিনে ওতে বিষ ভরে রেখেছিলেন, কারণ আপনি আপনার স্বামীর প্রতি অসন্তুষ্ট ছিলেন। এবার নিজে থেকে কি সব স্বীকার করবেন নাকি অন্য উপায় অবলম্বন করব? মামার ঘাড়ের পিছন দিকে আপনিই তো রাইমার চুল রেখেছিলেন, যাতে রাইমার উপরেও আপনি প্রতিশোধ নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি ওই দেবরাজকে। এছাড়া আমি কি করতাম? হ্যাঁ, আমার স্বামী আমারই সামনে একটা অন্য মেয়ের ব্যাপারে বলবে, আমি কি করে সহ্য করব সেগুলো? পাতানো বন্টনের কথা কখনো কোনো বউ সহ্য করেনি আর করবেও না। আমি সুযোগ বুঝে ওর ইনহেলারটা বদলে দিয়ে 12টার দিকে বেরোই। আর অ্যাস্থেমার শ্বাসকষ্ট যেহেতু হুট করে আসে না, তাই আমিই ঠিক করে রেখেছিলাম আমি রাতের দিকে ফোন করে যাতে ওর শ্বাসকষ্ট হয় এমন একটা ব্যবস্থা করব। তাই পারফিউমটা চেক করতে বলি, আর ওটা চেক করতেই আমি বুঝতে পারি ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। ও ফোন রাখতে চাইছে, কিন্তু ও তো জানতো না ওই ইনহেলারে আসলে আমি আগে থেকেই বিষ মিশিয়ে রেখে আসল ইনহেলার সরিয়ে রেখেছি। এরপর আর কি, যা হবার তাই হলো। আর রইল রাইমার চুল, সে তো আমি পরের দিন সকালে ওকে ছুঁয়ে কান্নাকাটি করার সময়তেই রেখে দিয়েছিলাম। যদিও রাইমার চুল জোগাড় করতে অনেক কাঠখড় আমাকে পোড়াতে হয়েছে, কিন্তু তাতে কি, ওই দেবরাজ আর রাইমা ওই দুজনকেই আমি শাস্তি দিতে চেয়েছিলাম। দেবরাজ খুন হয়েছে জানতে পারলে রাইমাকে সন্দেহ করবে, আর নয়তো ন্যাচারাল ডেথ। এদের দুজনের জন্য আমার সংসার নষ্ট হয়েছে, আর আমি জানতাম আমার বাড়িতে না থাকলে কেউ আমাকে সন্দেহ করবে না। আর তার চেয়েও বড় কথা, ঘটনাটা আমি থাকাকালীন নয়, বরং এমন সময় ঘটেছে যখন না হয়েছে আমার সাথে কোনো অশান্তি, না এমন কিছু যা দেখে পাড়ার লোক আমাকে সন্দেহ করতে পারে। আমি যা করেছি বেশ করেছি। মামিমার কথা শুনে ইরা, ববিতার বিল্টু নির্বাক হয়ে যায়। পুলিশ মহিলা কনস্টেবলকে ডেকে মামিমাকে গ্রেপ্তার করে। ডক্টর সেনও অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। তারপর বাড়ির অবস্থা একটু শিথিল হতে রুদ্র, ইরা আর আমি সেখান থেকে ফিরে আসি। যেহেতু ববিতার বিল্টুকে ওই অবস্থায় ফেলে চলে আসতে পারতাম না, তাই রুদ্র আর ইরা ওদের দুজনকেই নিয়ে চলে আসে বাড়িতে। আজ আপনারা শুনলেন শেখর রুদ্র বাগচি সিরিজের আরও একটি গোয়েন্দা কাহিনী, শ্বাস সন্ত্রাস ষড়যন্ত্র। আজকের গল্পের কথক সুজিতের চরিত্রে ছিলেন সৌমিক, গোয়েন্দা শেখর রুদ্র বাগচির চরিত্রে ছিলেন অভিক, ইরাবতীর চরিত্রে ছিলেন দেবস্মিতা, মামিমার চরিত্রে ইশিকা, ববিতার চরিত্রে অদ্রিজা,
বিল্টুর চরিত্রে বিজয়, ডক্টর সেনের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, কনস্টেবলের চরিত্রে তমাল, রামু কাকার চরিত্রে রাহুল এবং রাইমার চরিত্রে ছিলেন পূজা। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছেন পিয়ালি। আবহ নির্মাণে রয়েছে তৎপুরুষ প্রোডাকশন। নির্দেশনায় ছিলেন দেবস্মিতা। আর গল্পের সূত্রাধার, নাট্য রূপান্তর, সমগ্র পরিচালনা এবং ইন্সপেক্টর ঘোষের চরিত্রে ছিলাম আমি, অভিষেক। আবারও খুব শীঘ্রই ফিরব আরেকটি নতুন রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।